ও কিও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আস কানুহা রামজাদা মায় তুই জলে না যাইও। ও কিও কলঙ্কিনী রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামের প্রবর্তনকারী আমাদের প্রিয় নিমাই চাঁদের জন্মভিটে নবদ্বীপে। আর এই নবদ্বীপ ধামের পাশেই আছে মায়াপুর, যেখানে স্থাপিত হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে বড় কৃষ্ণ মন্দির। এই মন্দির নির্মাণে খরচ 1000 কোটি টাকারও বেশি এবং এটি বহুদিন ধরেই নির্মাণরত। কিন্তু এই মন্দিরটি কিভাবে নির্মাণ কাজ চলছে বা কবেই এই নির্মাণ কাজ শেষ হবে তা জানবো আজকের এই ভিডিওতে। জানবো কিভাবে কম খরচে মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছানো যায়, মাত্র 300 থেকে 400 টাকায় মায়াপুরে থাকার মতো হোটেলই বা কোথায়, এবং 50 টাকায় কিভাবে পেট পুরে মহাপ্রসাদ পাবেন এবং কোথায় ভক্তিরসে বিলীন হয়ে যাবেন এবং প্রভুর প্রেমে নৃত্য করতে করতে বলে উঠবেন রাধে রাধে। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে একটা কমেন্ট ও চ্যানেলটিকে শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলুন রাধে রাধে নাম জপ করে ভিডিওটি শুরু করা যাক। মায়াপুরে কিভাবে যাবেন? কলকাতা থেকে মাত্র 58 টাকা খরচ করে পৌঁছতে পারবেন মায়াপুরে, কিন্তু তারও আবার দুটি রুট আছে। প্রথমত, হাওড়া স্টেশন থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম। লোকাল ট্রেনে ভাড়া পড়বে মাত্র 25 টাকা এবং সেখান থেকে বাসে বা অটোতে করে চলে আসুন নবদ্বীপ ধাম ঘাটে। বাসে আসলে ভাড়া পড়বে 15 টাকা, আর যদি অটোতে আসেন তাহলে ভাড়া পড়বে 25 টাকা এবং সেখান থেকে ফেরি নিন মায়াপুর ঘাট আসার জন্য। ফেরিতে ভাড়া লাগবে 8 টাকা, অর্থাৎ ঠিক 58 টাকাতে আপনি পৌঁছে গেলেন মায়াপুরের পবিত্র ভূমিতে। ঠিক তেমনভাবেই যদি শিয়ালদা হয়ে যাওয়া যায় তাহলে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের ট্রেন ভাড়া পড়বে 25 টাকা এবং কৃষ্ণনগর স্টেশন থেকে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট এবং সেখান থেকে মাত্র 3 টাকা ফেরিতে ভাড়া দিয়ে জলঙ্গি নদী পার করে পৌঁছে যান মায়াপুরের ফেরিঘাটে। অর্থাৎ এই রুটেও আপনি মাত্র 58 টাকা খরচ করে পৌঁছতে পারেন মায়াপুরের ভূমিতে। আমি মায়াপুরে যাচ্ছি আমার প্রিয় শহর ফুলিয়া থেকে 9টায় শিয়ালদা লোকাল ধরে আমি পৌঁছে গেলাম কাইলনানপুর এবং সেখান থেকে 9টা 40 মিনিটের কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছলাম সকাল 10টা 10-এ। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা কিন্তু ওই 3 নম্বর দিয়ে নেমেছিলাম। 3 নম্বর থেকে নেমে 1 নম্বর দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে কৃষ্ণনগর স্টেশন, 1 নম্বর দিয়ে বেরিয়ে গিয়ে আমরা দেখেন প্রচুর এখানে অটো কিন্তু দেখতে পাচ্ছি। 1 নম্বর দিয়ে বেরিয়েই প্রচুর অটো আছে। দেখি অটো ভাড়া এখানে কত চায়। না বলছি এখান থেকে মায়াপুর হুলোরঘাট ক টাকা ভাড়া? 50 টাকা পার হেড। আর যদি টোটো রিজার্ভ করে যায় 200 টাকা। 200 টাকা। কতক্ষণ লাগবে যেতে? 35 মিনিট। 35 মিনিট মতো লাগবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো যে কৃষ্ণনগর স্টেশন থেকে যদি আপনারা টোটোতে যান তাহলে টোটো ভাড়া পড়বে কিন্তু 35 টাকা। সময় লাগবে আনুমানিক 45 থেকে 50 মিনিট। সেক্ষেত্রে আপনারা কিন্তু অটো করতেই পারেন। অটো ভাড়া পড়বে কিন্তু কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত মাত্র 30 টাকা এবং সময় কিন্তু লাগবে অনেকটাই কম, মাত্র 30 মিনিট। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু অটো করেই স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত যাচ্ছি। তো আমরা এখন অটোর থেকে নেমে স্বরূপগঞ্জ ঘাটের রাস্তায় এসে পৌঁছেছি। হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। দেখি এখানে ঘাটে আবার কয় টাকা করে ভাড়া নেয়। ঘাট পারাপার করার জন্য মাত্র 3 টাকা করে টিকিট কাটতে হলো। এই যে আমাদের ঘাটের টিকিট। আর ওই যে হচ্ছে নৌকা, ছোট্ট ঘাট একদম। ঘাটটা কিন্তু খুবই ছোট।
সরবগঞ্জ ঘাটের থেকে নেমেই মানে হুলোর ঘাট পার করেই কিন্তু এই যে এই সমস্ত হোটেলগুলো দেখতে পাচ্ছেন, চারিদিকে দু সাইডেই কিন্তু অসংখ্য হোটেল আছে। তো এই সমস্ত হোটেলগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে। তো সামনে আমরা যত যাব এখানে কিন্তু প্রচুর হোটেল আমরা এখানে এরকমভাবে দেখতে পাবো। তো এখানে আসলে আপনারা 300-400 টাকার মধ্যে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন। হুলোর ঘাট পার করে দেখুন এখানে কিন্তু অসংখ্য হোটেল দেখা যাচ্ছে। ত্রিনয়নী গেস্ট হাউস হোটেল, সবই কিন্তু ফ্যামিলি হোটেল। এই পাশেও দেখা যাচ্ছে গৌরীয় হোটেল। তো সমস্ত কিছুই সমস্ত হোটেলই কিন্তু এখানে পাওয়া যাবে। তো 300 থেকে 400 টাকার মধ্যে কিন্তু এখানে হোটেল পাওয়া যাবে। আর এখান থেকে মায়াপুর ইস্কন মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 1.2 কিলোমিটার। তো এইটুকু রাস্তা চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আমরা কিন্তু টোটো করে যাবো। দেখি টোটো ভাড়া কত নেয়। এই হুলোর ঘাট পার করলেই কিন্তু আপনারা ইস্কন মন্দিরে যাওয়ার জন্য পেয়ে যাবেন টোটো। টোটো ভাড়া নেবে 20 টাকা। কিন্তু আমরা প্ল্যান করেছি আগে ইস্কন মন্দিরে না গিয়ে মায়াপুর যে আউটসাইডে সাইট সিনগুলো আছে সেইগুলো আমরা করে নেব। তার জন্য আমরা টোটো রিজার্ভ করে নিলাম। টোটো রিজার্ভ পড়লো 450 টাকা। এই টোটোতে করে কিন্তু আমাদের 7 থেকে 8টা স্পট কিন্তু ঘুরে দেখাবে। তো চলুন আগে আমরা ইস্কন মন্দিরের মায়াপুরের সাইট সিনগুলো আগে করে নিই। আর একটা কথা বলে রাখি, আপনারা যখন মায়াপুরে আসবেন তখন কিন্তু একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদিনেই আপনারা সম্পূর্ণ মায়াপুর ভ্রমণ করে দিনের দিন বাড়ি ফিরতে পারবেন। আমাদের আসতে একটু বেলা হয়ে গেছিলো, যে কারণে মন্দির তো আমরা সবই দর্শন করেছি, কিন্তু মন্দিরগুলো কিন্তু বন্ধ ছিল। মায়াপুর চত্বরের মন্দিরগুলো কিন্তু ভোর 5টার থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা হয়ে থাকে এবং বিকেল 3টের থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু সমস্ত মন্দিরের দুয়ার খোলা হয়ে থাকে। আমরা প্রথমেই চলে আসলাম ভক্ত চাঁদ কাজী সমাধিতে। এখানে হিন্দু ও মুসলিম সকলেই আসেন। এই চাঁদ কাজী কিন্তু ভক্ত হিসাবেও দীক্ষা নেন এবং এখানে আছে এনার সমাধি। আমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছি এবং সমাধি, এটি কিন্তু 538 বছরের পুরনো। এখানে একজন ভক্তকে সর্বসময় হরিনাম সংকীর্তন করতে দেখা যায়। এখানে বাংলার হিন্দু ও মুসলিম ভাইদের সৌহার্দ্যের দিক ফুটে ওঠে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথ মন্দির। আমরা এখন এসে পৌঁছেছি শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার মন্দিরে। তো এখানে লেখা আছে প্রথমে জুতো খুলে প্রবেশ করতে হবে। যা প্রণাম কর। জয় শ্রী জগন্নাথ। এই জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু আছে একটা এই ছোট্ট শিব মন্দির। এই বট গাছটা দেখলে বোঝা যায় কতটা প্রাচীন এই বট গাছটা। এখানে দেখুন বট গাছের এখানে শিবের ত্রিশূলও কিন্তু গাড়া রয়েছে। আর এখানে আছে শিবলিঙ্গ, আর এটা আছে নন্দী মহারাজ আর হচ্ছে শিবের বিগ্রহ। এই জায়গাটার কথা হয়তো অনেকেই জানেন না। এই জগন্নাথ মন্দিরে আসলে কিন্তু এই মন্দিরের পাশেই আছে এই শিব মন্দিরটা। এখানে আসলেও কিন্তু মনের ভেতরে একটা আলাদা প্রশান্তি কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আর জায়গাটাও কিন্তু খুবই ঠান্ডা, বাইরে এতটা গরম, এই গরমের মাঝেও এই মন্দির দুটোতে এসে আমাদের শরীর প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে গেল। শিব মন্দিরটা পার করে আমরা পেছনে চলে আসলাম এই একটা পরীক্ষার মতো। খুব সুন্দর কিন্তু এখানে লাইটিংয়ের ব্যবস্থা হয় এবং কি করাও হয়, সেটা কিন্তু সন্ধ্যা রাত্রি হয়। এটা এই দিনের বেলায় কিন্তু দেখা যাচ্ছে না। আর এই পরীক্ষার পেছনেই কিন্তু আছে শ্রীমন্তিনী মন্দির। মানুষ সেলফি তোলে, সেলফি জিনিসটা খারাপ। এই জগন্নাথ বলরাম মন্দিরের পেছনেই পেছনের দিকটাতে ঢুকে আমরা প্রথমে দেখলাম শিব মন্দির এবং শিব মন্দিরের ঠিক পেছনেই এই শ্রীমন্তিনী দেবী মন্দিরটা। মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা আছে। এই যে আমি এখানে পা রাখলাম, এখানে 108টাই কিন্তু
এখানে ইয়ে করা আছে। তো এখানে মনে মনে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটি মন্ত্র 108 বার কিন্তু আমাদের এখানে জপ করতে হবে। তার জন্য এই ব্যবস্থাগুলো করা আছে। এইবার একবার করলাম, এইখানে এসে আরেকবার করবো। তো এইভাবে 108 বার এই হরে রাম হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে মনের ভেতর কিন্তু অনেক শান্তি পাওয়া যাবে। আমরা এখন এসে পৌঁছেছি একটু পুরনো ইতিহাসের দিকে। তো আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে পুরনো দিনের সেই রাজবাড়ির ধ্বংসস্তূপ। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত বৃহতাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ 1982-83 সাল থেকে 1988-99 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন কার্য পরিচালনা করে। মাটি খুঁড়ে পাওয়া গেছে এখানে বিস্তীর্ণ মাঠের মধ্যে বৃহতাকার ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর। মাটি খুঁড়ে পাওয়া গেছে পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজস্যপত্র ও নানান প্রত্ন সামগ্রী। আমরা এখন আছি মায়াপুর শ্রী চৈতন্য মঠের একদম মুখ্য দ্বারের সামনে। তো আমরা এইমাত্র এক্ষুনি ঢুকবো এই শ্রী চৈতন্য মহাপ্রভু মঠে। শ্রী প্রভুপাদ সমাধি মন্দির এর সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা এক্ষুনি এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এই মন্দিরের সামনেই আছে শ্রী শ্যামকুণ্ড। তো সেইখানটাও আমরা একটু ঘুরে দেখব। আর এটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। তো এই মন্দির চত্বরটা এই দুপুরবেলার কারণে কিন্তু এখন যথেষ্টই ফাঁকা। কিছু ভক্তগণ এখানে কিন্তু শুয়ে আছেন, বিশ্রাম করছেন। তাছাড়া কিন্তু মন্দির চত্বরটা বেশ ফাঁকা। আমরা চলে আসলাম চৈতন্য মঠের শ্রী প্রভুপাদ সমাধি মন্দিরের সামনে। এখন প্রায় দুপুর 2টো বাজে। সঙ্গত কারণেই মন্দিরের মুখ্য দ্বার কিন্তু বন্ধ হয়ে গেছে। এই সমাধি মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি শ্যামকুণ্ড। সিঁড়ি দিয়ে একটু নিচে নামতেই আমাদের চোখে পড়ল একটি সাইনবোর্ড। এখানে লেখা রয়েছে এই পুকুরের জল মাথায় নিয়ে পুণ্য অর্জন করুন, কিন্তু এই পুকুরে স্নান করা বা গা হাত পা ধোয়া যাবে না। সমাধি মন্দির ঘুরে দেখার পর আমরা চলে আসলাম চৈতন্য মঠের মেন মন্দিরের সামনে। এখানে এসে দেখতে পেলাম মন্দিরের দেওয়ালে শ্রী সচিমাতা ও নিমায়ের কিছু ভাস্কর্য ফুটে তোলা হয়েছে। শিল্পীর হাতের ছোঁয়ায় এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এবং মন্দির চত্বরটাকেও আরও আকর্ষণীয় করে তুলেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি চৈতন্য মঠের নাট মন্দিরে। এইখান থেকে কিন্তু মন্দিরের মুখ্য দ্বার দেখা যাচ্ছে, কিন্তু মুখ্য দ্বার বন্ধ। যার কারণে আমাদের কিন্তু এখানেও বিগ্রহ দেখা হলো না। সকাল 5টা থেকে দুপুর 12টার মধ্যে তারা কিন্তু এই মন্দিরের বিগ্রহ দেখতে পারবেন, না হলে বিকেল 3টের পরে কিন্তু আবার এই মন্দিরটা খুলে যাবে। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটেতে। এখানে একটা কথা বলে রাখা দরকার, এই জন্মভিটে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে দ্বিমত আছে। অনেক মায়াপুরবাসী বিশ্বাস করেন এটিই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মভিটে, যেখানে এই নিম গাছতলায় সচিমাতা নিমাইকে জন্ম দিয়েছিলেন। আবার অন্যদিকে নবদ্বীপবাসীরা মনে করেন মহাপ্রভুর জন্ম নাকি নবদ্বীপ ধামেই হয়েছিল। নবদ্বীপ ধামেও কিন্তু আমরা প্রভু শ্রী চৈতন্যদেবের জন্মভিটে দেখতে পাই। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিমত থাকলেও নিমায়ের জন্মভিটে দেখতে যেমন ভক্তগণ মায়াপুরেও আসেন, অন্যদিকে নবদ্বীপ ধামেও কিন্তু ভক্তগণরা যান। সোয়া 2টো আমরা কিন্তু এই মন্দির চত্বরগুলো ঘুরলাম, প্রত্যেকটা মন্দিরে ঘুরে দেখলাম। তো সবই কিন্তু বন্ধ। আর এখানে কিন্তু লোকজনও একদমই কম দেখছি, হয়তো বিকালের দিকে আবার লোকজনের সংখ্যা মানে ভক্ত সমাগম হবে। তো আমরা এই নাট মন্দিরটা একটু দেখে নিই।
যেহেতু বন্ধ আছে সেহেতু ফটো এমনিতেও ফটো তোলা নিষেধ, যেহেতু মুখ্য দ্বার বন্ধ আছে, ভক্ত সমাগম নেই, যে কারণে হয়তো আমি ছবিগুলো তুলতে পারছি, মন্দিরের ছবিগুলো। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটিতে। এই হচ্ছে সেই নাট মন্দির, চৈতন্য মহাপ্রভুর জন্মভিটের এই নাট মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু পুরোটাই ফাঁকা, বেলা বাজে দুপুর 2টো, এখন কিন্তু পুরোটাই ফাঁকা। এখানে সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা আরতি হয় এবং এখানে ভোগ প্রসাদ বিতরণেরও কিন্তু ব্যবস্থা আছে। 450 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে এই মায়াপুর শহরের বুকে যতগুলো দর্শনীয় মন্দির ছিল সেই সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখতে আমাদের কিন্তু সময় লাগলো 2 ঘন্টা 20 মিনিট মতো। আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের একদম মুখ্য দ্বারের সামনে। মায়াপুর ইস্কন মন্দিরের একদম মেন গেটের সামনে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের প্রসাদের যে মেন কুপন দেওয়া হয় সেই কাউন্টারটার সামনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গদা ভবন লেখা। মহাপ্রসাদের লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত এবং রাত্রি ডিনারের টাইম হচ্ছে রাত্রি 8:30 থেকে 9টা পর্যন্ত। এখানে স্পেশাল থালি হচ্ছে 80 টাকা এবং ডিনারের থালি হচ্ছে 50 টাকা। 3 বছরের থেকে 6 বছরের বাচ্চাদের মধ্যে হলে কিন্তু এই টিকিটটা আপনাকে 50 টাকা লাগবে, আর যদি 3 বছরের মানে 6 বছরের ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু আপনাদের 80 টাকা দিয়ে কাটতে হবে। আর এই টিকিটটা কিন্তু পাওয়া যায় সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু এই টিকিট কাউন্টারটা খোলা থাকে। তো এখন কিন্তু 2:30টার উপর বেজে গেছে, প্রায় 2:45 বাজে। তো সেই কারণেই এই গদা ভবন বলুন বা এই পাশে আছে নামহট্ট ভবন আর এই পাশে আছে গীতা ভবন, তো এই 3টে কাউন্টারের কিন্তু একই রকম, এক একটা ভবনের এক এক রকম খাবারের থালি হয় এবং প্রাইসটাও কিন্তু একটু অন্যরকম হয়। এখানে যেমন আছে 60 টাকা। নামহট্ট ভবনের টিকিট যদি আপনি নেন, প্রসাদের থালি নিতে চান, এখানে কিন্তু লাগবে 60 টাকা। তো এই সমস্ত কাউন্টারের যদি আপনারা কুপন নিতে চান তাহলে কিন্তু সকাল 9টা থেকে 2টোর মধ্যে এই সমস্ত টিকিট কাউন্টার থেকে টিকিট কুপন নিলে তবেই কিন্তু আপনারা এই সব কাউন্টারের থেকে টিকিট নিয়ে মহাপ্রসাদ পাবেন। আর যেহেতু এই টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, এখন একমাত্র খোলা আছে এই টিকিট কাউন্টারটা, মানে একদম জেনারেল যে মহাপ্রসাদের কাউন্টারটা। এখান থেকে কিন্তু 50 টাকার বিনিময়ে আপনারা দুপুরের মহাপ্রসাদের থালিটা নিতে পারবেন। তো আমরাও এখান থেকে এখন এই মহাপ্রসাদের কুপনটা নিয়ে নিলাম। এখান থেকে কিন্তু মহাপ্রসাদের কুপন নিচ্ছে মাত্র 50 টাকা। তো এইটার কুপন চালু থাকবে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যাবে। এবং এই পাশেই আছে, এইখান দিয়ে গিয়ে কিন্তু ওই পেছনের ভবনটায় এই প্রসাদের অবস্থা করা হয়েছে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এইখানে অখণ্ড হরিনাম সংকীর্তন, এইখানে কিন্তু সারাক্ষণই অখণ্ড হরিনাম কীর্তন হয়ে থাকে। আর এই পাশটায় আছে বিখ্যাত সেই মানে পৃথিবী বিখ্যাত এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বড় এই মন্দিরটা। এটা কিন্তু এখনও নির্মাণ কাজ চলছে, এখনও কিন্তু পুরো কাজ হয়নি, এটার কিন্তু কাজ এখনও চলছে। মায়াপুরের ইস্কন মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করেই 50 টাকা দিয়ে প্রসাদের কুপন নিয়ে ডান হাতের রাস্তাটা দিয়ে ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মহাপ্রসাদ হল এ। রাস্তায় দেখতে পেলাম নানাবিধ দোকানের প্রসার। কোনো দোকানে পাওয়া যাচ্ছে জামা কাপড়, বিশেষ করে গোপী ড্রেস এবং বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি ও নানা রকম প্রসাদের ভাণ্ডার। আমরা প্রসাদ কক্ষে প্রবেশ করলাম। এখানে দেখতে পেলাম বিশাল বড় একটি হলঘর, যেখানে একসাথে 1000-এরও বেশি ভক্তকে একসাথে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আমরা ভক্তদের মাঝে আসন গ্রহণ করলাম এবং আস্তে আস্তে শুরু হলো প্রসাদ বিতরণের পালা। এই সকল ভক্তবৃন্দদের সাথে বসে একসঙ্গে এরকম মহাপ্রভুর প্রসাদের স্বাদ আস্বাদন করার অনুভূতিটাই যেন আলাদা। মনে হলো আমরা যাই খাচ্ছি না কেন সবই যেন অমৃত সমান। প্রসাদ গ্রহণ পর্ব শেষ হলে নিজের পাতা নিজে ডাস্টবিনে ফেলে দিয়ে প্রসাদ কক্ষের বাইরে বেরিয়ে আসলাম।
প্রসাদ গ্রহণ পর্ব শেষ হলে আমরা একটু জিরিয়ে নিয়ে চলে আসলাম গোশালায়। এই গোশালায় ঢোকার মুখেই আমরা কিন্তু দেখতে পেলাম পুরনো দিনের স্মৃতি আমাদের এই গরুর গাড়ি। কিন্তু এইটা কিন্তু পুরনো দিন নয়, এটা বর্তমান যুগেও আমরা দেখতে পাচ্ছি এরকম গরুর গাড়ি। এই গাড়িটা গোশালা থেকে রওনা দিয়ে এখন মন্দিরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে। আর আমরা এখন পৌঁছে গেছি গোশালায়। এই যে গরুর মূর্তি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গোশালা। আমরা এখন চলে এসেছি গোশালাতে। গোশালাতে এসে দেখুন গরু দেখাচ্ছে, কত বড় শিং এই গরুর। ওরে বাপ রে বাপ, এটা কি গরু রে, এত বড় শিং। তো এই হচ্ছে গোশালা। এখানেও ভিডিও করতে মানা করছে, জানি না কি কারণ। সব তো খুবই বড় কিন্তু এই গোশালাগুলো। এখানে একটা আমরা ষাঁড় দেখতে পাচ্ছি। বাপরে বাপ, কি গরু। টাকা আমরা আগে যখন এখানে এসেছি, এখানে কিন্তু এরকম কোনো নিয়ম দেখিনি যে ছবি তোলা যাবে না। এখন কিন্তু এখানে দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওরা ছবি বা ভিডিও তুলতে কিন্তু নিষেধ করছে। তো জানি না কি কারণ, হয়তো এদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল ফ্যানেল যা কিছু একটা আছে, যে কারণে ওরা কিন্তু এখানে ছবি তুলতে দিচ্ছে না। তো এই যে আমার পিছনে দেখছেন এই গোশালাগুলো, এই গোশালার মধ্যে এরকম গরু কিন্তু প্রচুর গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, কী কারণে ছবি বা ভিডিও করতে দিচ্ছে না আমাদের বোধগম্য হলো না। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরা বলছে যে ভিডিও করবেন না। তো গোশালার পাশেই এই যে এদের কাউন্টারগুলো, এখানে কিন্তু দই, লস্যি, ক্ষীর সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। তো চাইলে আপনারা এখানে খেয়ে দেখে নিতে পারেন, বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। তো আমরা 1 কাপ লস্যি নিয়েছিলাম, দাম নিল 35 টাকা। খুবই কিন্তু ভালো, সুস্বাদু, টেস্টি আছে এই লস্যিটা। এখন আমরা চলে এসেছি শিল প্রভুপাদ মিউজিয়াম বা পুষ্প সমাধি মন্দির দেখতে। আপনি চাইলে এই মিউজিয়ামের ভেতরেও প্রবেশ করতে পারেন, আবার বাইরের দিকটাও ভালোভাবে ঘুরে দেখতে পারেন। কিন্তু মন্দিরের ভেতরে যদি আপনি যেতে চান, তাহলে মোবাইল, ক্যামেরা, জুতো সবই কিন্তু বাইরে রেখে যেতে হবে। এখানে নির্দিষ্ট কিছু কাউন্টার আছে মোবাইল, জুতো এইসব রাখবার জন্য। এই সমাধি মন্দির দুপুর 1টায় বন্ধ হয়ে যাওয়ার পর খোলা হয় আবার বিকেল 3:30 নাগাদ। পুষ্প সমাধি মন্দির প্রবেশ করে আমরা বিভিন্ন রকম মূর্তি দেখতে পেলাম। এরপর মন্দিরের ভেতরে 15 টাকা টিকিট কেটে চলে গেলাম মিউজিয়ামটা ঘুরে দেখতে। মিউজিয়ামের ভেতরে শিল প্রভুপাদের জীবনী বর্ণনা করা আছে। তার জন্ম থেকে শুরু করে তিনি কিভাবে কৃষ্ণ নাম বিদেশে প্রচার করেছেন, সমস্ত কিছু চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় এই মিউজিয়ামের ভেতরটাও আপনাদের খুব ভালো লাগবে। পুষ্প সমাধি মন্দির ঘুরে দেখবার পর আমরা চলে আসলাম নির্মীয়মান নতুন ইস্কন মন্দির দেখতে। এই মন্দিরটাও সাধারণ মানুষের জন্য খোলা হয় দিনের কিছুটা সময়ের জন্য, ঠিক বিকেল 5টায়। আমরা 50 টাকা কুপন দিয়ে নির্মীয়মান মন্দির দেখতে ভিতরে প্রবেশ করলাম। মন্দির কর্তৃপক্ষের কথা অনুযায়ী এই যে 50 টাকা করে মন্দির দেখতে নেওয়া হচ্ছে, এই টাকাটা নাকি ব্যয় করা হবে এই মন্দির নির্মাণের কাজেই। ওই দেখো কোথায় কোথায় কাজ চলছে, দেখেছো কত উপরে কাজ চলছে বন্ধুরা, কত উপরে কাজ চলছে। ওর জন্যই বারবার এরা নিষেধ করছিল, ভেতরে কিন্তু কারোর প্রবেশ নিষেধ। এই ব্যারিকেডের বাইরে কারোরই প্রবেশ নিষেধ। এই হচ্ছে মন্দিরের মূল ভূখণ্ডটা, মানে মন্দিরের মূল এরিয়াটা দেখে বুঝতেই পারছো কতটা বিশাল জুড়ে এই মন্দির চত্বরটা কত বিশাল হবে। আর উপরে এই যে কাজ চলছে, ভেতরে যাওয়া নিষেধ। এখান থেকে দেখানো যাচ্ছে যতটুকু উপরে, এই দেখেন। नित्यानंद प्रभु बेंगली में कहा था कि देखो ये जीव এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ।
कि यहाँ पर एक अद्भुत मंदिर बनेगा और सारे विश्व में महाप्रभु का वाणी प्रचार होंगे। हरे कृष्ण नाम। जो अभी हम लोग श्रील प्रभुपाद जी का कृपा से दर्शन कर रहे हैं, ये कोई साधारण मंदिर नहीं है। बोलो जय नित्यानंद प्रभु की, श्री गौरांग महाप्रभु की, मायापुर नवद्वीप धाम की, पिताई गौर प्रमानंदे। हरि बोल। तो ये कोई साधारण मंदिर नहीं है। हम लोग बहुत ही सौभाग्यवान है जो हमारे जीवन में ये मंदिर हमें देखने को मिल रहे हैं। इस मंदिर के बारे में जो खर्च जो है 1000 करोड़ तक पहुंच सकते हैं। मिनिमम बजट 1000 करोड़ के आसपास पहुंच सकते हैं, जिसमें से 300 करोड़ जिन्होंने अकेले दिए हैं। आप लोग नाम सुने होंगे, अमेरिका वासी अल्फ्रेड बुश फोर्ड, यूट्यूब में नाम सुने होंगे। हेनरी फोर्ड का ग्रेट ग्रैंडसन अम्बरीश दास श्रील प्रभुपाद जी का अन्यतम शिष्य हैं। उन्होंने अकेले 300 करोड़ रुपए दिए हैं, 300 करोड़ बाकी सभी भक्तों से कलेक्शन किए जा रहे हैं। उनका वाइफ हमारा बंगाल का ही है, बंगाली है। बाकी सभी भक्तों से कलेक्शन किए जा रहे हैं। आप लोग भी इस मंदिर निर्माण में, महाप्रभु के इस मंदिर निर्माण में अवश्य सहायता करते हुए जाइएगा। नीचे हमारा डोनेशन बॉक्स है, वहाँ पर अनुदान दे सकते हैं, या डोनेशन ऑफिस है, वहाँ पर भी अनुदान दे सकते हैं ऑनलाइन, क्योंकि ये मौका बार बार नहीं आएगा। ये कोई साधारण मंदिर नहीं है। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। तो कम से कम 10,000 लोग एक साथ नृत्य कर पाएंगे। टोटल 14 लिफ्ट बनेगा, 14 लिफ्ट, बाद में लिफ्ट के माध्यम से दर्शन कर पाएंगे। यही है मेन एंट्रेंस, मेन गेट। लेफ्ट साइड से बनेगा एंट्री गेट एंड राइट साइड से बनेगा एग्जिट गेट। राइट साइड में है माता गंगा। बोलो जाएगा। আমরা নিম্নীয়মান যে মন্দিরটি দেখলাম, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মন্দিরটি সম্পূর্ণরূপে খুলে যাবে হয়তো 2026 সালের শেষের দিকে। এরপর আমরা চলে আসলাম এখানকার বিখ্যাত শ্রী রাধামাধব মন্দিরে। শ্রী রাধামাধব মন্দিরটাও চন্দ্রোদয় মন্দিরেরই একটা অংশ। আর এই মন্দিরেই স্বয়ং বিদ্যমান শ্রী রাধাকৃষ্ণ ও নৃসিংহদেবের মূর্তি। অনেকেই শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরটাকে মায়াপুরের মন্দির হিসাবে মনে করেন, কিন্তু শ্রী রাধামাধব মন্দিরটি হচ্ছে আসল মন্দির। এখানেই পূজা অর্চনা হয়, এখানেই হয় নাচ গান, আর এখানেই হয় হরিনাম সংকীর্তন। এবং এই মন্দিরটি দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 4টের সময়। আর সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধে 6:15। ঘড়ির কাঁটায় সন্ধে 6:15। এখন আমি আছি চন্দ্রোদয় মন্দিরের একদম সামনে। তো চন্দ্রোদয় মন্দিরটা, এই যে চন্দ্রোদয় মন্দিরের গেট, তো দেখতেই পাচ্ছেন ভর সন্ধ্যাবেলায় এখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। আর এই মন্দিরে ঢুকতে গেলেও কিন্তু আপনাকে এই জুতো এবং মোবাইল বা ক্যামেরা সমস্ত কিছু কিন্তু ওই যে কাউন্টারটা আছে, এই কাউন্টারে কিন্তু জমা করে যেতে হবে। মানে মন্দিরের ভেতরে আপনি জুতো, ক্যামেরা, মোবাইল ফোন কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না। তো সেই কারণেই আমাদের গ্রুপের যতগুলো লোক ছিল, আমাদের গ্রুপের লোকগুলো কিন্তু আমি আগে পাঠিয়ে দিলাম। আমি এখন এখানে বসে মানে দাঁড়িয়ে ক্যামেরাটা করে নিচ্ছি, যেহেতু ভেতরের থেকে কোনো মানে যেহেতু মন্দিরের ভেতরে কোনো ছবি বা ভিডিও আমি করতে পারবো না, সেহেতু মন্দিরের বাইরের থেকে আমি এই ছবিটা করে নিচ্ছি। তো 6:15 সময় এই চন্দ্রোদয় মন্দিরের সন্ধ্যা আরতিটা শুরু হয়। তো অলরেডি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তো একটু বাদেই আমি এই সন্ধ্যা আরতিটা দেখে আসবো। সন্ধ্যা আরতি সঙ্গে উদ্যম হরিনাম সংকীর্তনের তালে তালে নাচ, শ্রী রাধাকৃষ্ণ ও নৃসিংহদেবের দর্শন, আপনার সারাদিনের পদক্লান্তি বা মনের ভিতর জমে থাকা হাজারো প্রশ্ন বা টেনশন যেন এক নিমিষেই আপনি ভুলে যাবেন। হরিনাম কীর্তনের এতই তার মহিমা। এর জন্যই তো কত শত মানুষ ভিড় জমান নানান অঞ্চল থেকে এখানে আসেন একটু শান্তির খোঁজে। এরপর আমরা রাতটা 7:40 মায়াপুর থেকে কৃষ্ণনগরগামী লাস্ট বাস ধরে কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম আমাদের নিজের শহরে ফেরবার ট্রেন ধরতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে